এমনি বাড়ে যায়, বিভিন্ন জায়গায় নাচ গান করে, ওরে আমি শাসন করে মানা করে জীবনে তুমি আমার সাথে ক্যাসাল গন্ডগোল করলে সে বাড়ে যায় অন্য ছেলের সাথে গান করে। সে আমি করে এই কাজগুলো করলাম না বা কত থেকে আর করবো না। তারপরে আরেকদিন মনে করেন করলে কি হঠাৎ মনে করেন কয়দিন করে ক্যাসাল হলে আবার আমার কাছে ভাই রিয়া মতো বাড়ি ডান্স করতেছে। আমি রাত বাজে 12টা বাসায় যাই দেখে রিয়া মনি বাসায় নেই। তারপরে দেখি ঢাকা এজেন্সির কটা লোক ধরলে মদ নিয়ে বসে আছে, নাচ করার জন্য রেডি হয়ে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আলোচিত সমালোচিত মুখ হিরো আলম। তো হিরো আলম রিয়ামনির সাথে দীর্ঘদিন একসাথে থেকেছেন, সংসার করেছেন এবং একই সাথে তারা বিভিন্ন ছবি এবং ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন। হঠাৎ করে রিয়ামনি হিরো আলমের বাবা মারা যাওয়ার পর রিয়ামনিকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন হিরো আলম। এই নিয়ে অনলাইনে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল এবং হিরো আলম একদিকে রিয়ামনিকে নিয়ে কথা বলছিল, অন্যদিকে রিয়ামনি হিরো আলমকে নিয়ে কথা বলছিল। এর মধ্যে অনেকেই দাবি করেছিল হিরো আলমের যে 3টি বউ চলে গিয়েছে, এইসব বিষয় নিয়ে অনেকে অনেক কথা বললেও হিরো আলম এবার সরাসরি জানিয়েছেন যে কি কারণে তার 3টি বউ চলে গিয়েছেন এই বিষয় নিয়ে, এবং রিয়ামনিকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো বন্ধুরা, চলুন হিরো আলমের সাথে রিয়ামনির যে দূরত্ব তৈরি হয়েছে এই ব্যাপারে যে কথা বলেছেন, এছাড়াও যে কি কারণে তার এর আগে 3টি বউ চলে গিয়েছিলেন এই বিষয়ে কথা বলেছেন। তো পুরো বিষয়টি নিয়ে যে হিরো আলম কথা বলেছেন, চলুন পুরো বিষয়টি তার মুখ থেকেই আমরা শুনে আসি। আমার জীবনে 3টে মেয়ে আছে। 3টে মেয়ে। আমার প্রথম বউ নাম হলো সুমি, আমার 2 মেয়ে একটা ছেলে। 2016 সালে আমার সুমির সাথে ক্যাসাল গন্ডগোল হলে সে একটা মামলা করে আমি সেখানে 41 দিন জেলখানায় ছিলাম। সেক্ষেত্রে জেলখানাতে বাড়ানোর পরে তার সাথে মীমাংসা হলে আমরা আবার সংসার শুরু করি। তারপরে পারিবারিক আমার আম্মার সাথে তা মনে করেন তার একটু ঝগড়া হলে রাগ করে সে বাসা থেকে বের হয়ে যায়। সে সৌদি এক প্রবাসে একটা ছেলের সাথে প্রেম করছে, আমরা বুঝতে পারি বিষয়টা। এই দিন 2 বছর সে সময় নেয়। বাংলাদেশে অনেক মেয়ে দেখেছি স্বামী ছেড়ে দিবি, মাগার তার সন্তানদেরকে ছাড়ে না। আমার এই বউটা এমন, সে সন্তান ছেড়ে দিয়ে গেল। তারপরে আসলো দ্বিতীয় বউ নুসরাত। নুসরাতের সাথে মিডিয়াতে আসে যোগাযোগ হয়, কথাবার্তা হয়, হওয়ার পরে তার সাথে সম্পর্ক হওয়ার পরে জুটি হিসেবে কাজ করে তারপরে নুসরাতের বিয়ে হয়। নুসরাতের সাথে বিয়ে হওয়ার পরে আমরা কিছুদিন ধরে প্রোগ্রাম করে নুসরাতের সাথে আমার সংসারটা ভেঙে যাওয়ার কারণ সেটাও বলতেছে কী কারণ ভেঙে গেল। নুসরাতের কিন্তু বিয়ে হয়েছিল, তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে, আমার সাথে দ্বিতীয় বিয়েটা। তো বিয়ে হওয়ার পরে 8 বছর ধরে সে বাসায় যায় না। সে বাসায় যেতে চাইলে তে করলো কিছু টাকা নিয়ে বাসায় দিলে। তো আমি করতে 30,000 টাকা তুমি চলে যাও মার্কেট করো, করতে না সে 50,000 টাকা নিবি। তো আমি কোনো 1 লাখ পরে আমি তুমি সব টাকা চলে যাও। পরে সে বাসা থেকে 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বেড়ে চলে যায়। আমি এমনি রাগ করে গেছে, কদিন করে আমি ঠিক হয়ে যাবো। তারপরে সে স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম না মিউজিক ভিডিও এই সমস্ত কাজ শুরু করে। আমি কোনো তুমি এখন পর্যন্ত তার বউ আসা, যতক্ষণ পর্যন্ত তোমার বউ আসা অন্য পুরুষের ছেলেটায় তুমি কাজ করতে পারিবে না। যে তার যে নেশা ছিল সে বড় হবি নায়িক হবে এটা আমি বুঝতে পারিনি। সে আমাকে ব্যবহার করে দেয়, আমার সাথে চলাফেরা করতে বুঝতে পারিনি। সে পরে সে বাধ্য সে ডিভোর্স দেয় আমাকে। সে চলে যাওয়ার পরে রিয়ামনির সাথে ফেসবুকে পরিচয় হলো। রিয়ামনি বিয়ে হয়েছিল, তার একটা প্রথম পক্ষে মেয়ে আছে এবং সে বারে ডান্স করে। তো সেখান থেকে তাদের সাথে আমার পরিচয় হওয়ার পরে রিয়ামনির সাথে আমার সম্পর্কে বিয়ে হয়, আপনারা সবাই জানেন। বিয়ে হওয়ার পরে তাদের সাথে মনে করেন সংসার হওয়ার পরে আমার এই যে বাবা, প্রথম বাবা আমার মারা যায়, এটা আমার পালিত বাবা, যে বাবা বর্তমানে মারা গেছে আর কি। মারা যাওয়ার পরে যখন বাবা অসুস্থ হয়ে হসপিটাল থাকে, নিউরোসাইন হসপিটাল ঢাকায়, আমি আগারগা ভর্তি করি। রিয়া আপনাকে বলেছিল যে সে হসপিটালে গিয়েছিল। বউরা যখন যেদিন ঢাকায় আসে তারই একদিন আগে সে বউরা আব্বার সাথে দেখা করে ঢাকায় আসে, যে আমি আব্বার কাছে আসলো। সে বলছে চিকিৎসার অবস্থা, কিন্তু সে আব্বার কাছে ছিল না। রিয়া বলেছে আমি নাকি পরকীয়া করি, বলেছে আমার কথা। আমি তো পরকীয়া করি, পরকীয়া বলতে কি বোঝায় আমি জানি না। আমি পরকীয়া বলতে বুঝি যে আমি এবং আমার মেয়ে একটা যে মেয়ের কথা বলতে, সেই মেয়ের সঙ্গে সেই রুমে আমার কোনো অশ্লীল অবস্থা, কি রুমে ধরছে, কি কোনো পার্কে, কোনো ডেটিংয়ে, যে কোনো জায়গায় ধরলে আমি বুঝলাম নি আমি পরকীয়া করছি। হাতে নাতে আমাকে ধরছে এবং হাতে নাতে কিন্তু সে ধরতে পারেনি, বরং সে কী করছে, সে সন্দেহ করছে আমার কথা। উনি বলছে কি আমি তোমার লিগেল বউ, তুমি রিয়ামনি আমার তো লিগেল বউ হয়ে থাকো, যে আমি পরকীয়া করলাম, হসপিটালে একটা মেয়ে থাকলো, তুমি সেই মেয়ে থেকে উঠে দিলে না, তুই আমি তুই গেট থেকে যাবার থেকে, তা তো বললো না। আমার 13 বছরের একটা মেয়ে, আমি হসপিটালে থাকি। তো হসপিটালে আমার ওই মেয়ের বান্ধবী
তাকে সে বললো যে আব্বা এখানে নিয়ে থাকি আমি একা একা তোমার ভয় লাগে। ঠিক আছে থাকো। যে আমার সাথে সেই মেয়ের তো বন্ধুত্ব ভালো সম্পর্ক। তো হওয়ার পরে সেই মেয়ে মনে করেন ওখানে থাকলো। আমার বাবার অপারেশন হলো আইসিতে থাকলো 10 দিন। 10 দিন আইসিতে থাকার পরে রিয়ামণি একদিনও যায়নি। এরই মধ্যে করছে কি সে বিভিন্ন নাচ করতে, গান করতে, অনেক কিছু করার চেষ্টা করতে। রিয়ামণিক ডিভোর্স দেওয়ার হলো যে বলেছে রিয়ামণি ডিভোর্স দেওয়ার কারণ হলো যে প্রথমে যখন রিয়ামণি বাড়ে যায় যে বিভিন্ন রকম নাচ গান করে, ওরে আমি শাসন করে মানা করে জীবনে তুমি আমার সাথে ক্যাসাল গন্ডগোল করলে সে বাড়ে যায় অন্য ছেলের সাথে গান করে। সে আমি করে এই কাজগুলো করলাম না বা কত থেকে আর করবো না। তারপরে আরেকদিন মনে করেন করলে কি হঠাৎ মনে করেন কয়দিন করে ক্যাসাল হলে আবার আমার কাছে ভাই রিয়ামণি তো বারে ডান্স করতেছে। আমি রাত বাজে 12টা বাসায় যাই দেখি রিয়ামণি বাসায় নেই। তারপর যাই দেখি ঢাকা এজেন্সির কটা লোক ধরলে মদ নিয়ে বসে আছে, নাচ করার জন্য রেডি হয়ে আছে। তা আমি ওই যে ঢাকা এজেন্সি বারের মধ্যে পটাশ করে 2-3টে থাপ্পড় মারলাম। থাপ্পড় মারার পরে কলাম কিরে তুই বলে বাসায় ঘুমাইতেছিস, তুই এখানে গে। তারপরে ওখান থেকে নিয়ে আসার পরে বাসায় নিয়ে আসার পরে সে কোরআন শরীফ থেকে শপথ করলাম, আমি কোরআন শরীফ থেকে কর জীবনে আর বই করবি না। কোরআন শরীফ থেকে শপথ করার পরে সে বলতেছে আমি জীবনে আর বাজে যাবো না, কারোর সাথে গানও করবো না। সেই ঠিক একই কামই করছে কি আমার বাবা অবস্থা চালিয়েছে। আমার বাবার পাশে না দাঁড়িয়ে করলো কি সে বারে দেয় নাচ করলো বিভিন্ন ওই যে ছেলেগুলো তুমি করতে এই আমি যে নাচ গানগুলো করছে গানের ভিডিও এগুলো অনেক আগেকার। আপনি 15, 11, 12, 13, 14 এই ডেটগুলো আপনি ফলো করবেন, এই ডেটগুলো লাইভে ফলো করবেন সে কবে গানগুলো করছে। এ আর করছে আমি কাজ করছি, তুই কাজ করবি কেন? তুই আমার বউ, আমার মানুষ কাজ করে দুনের লোক, আমার অর্ডার ছাড়া জীবনে তুই কাজ করবি কেন? আমি তো কাজ করতে বলেছি তুই কাজ করবি। আর আমার বাবা হসপিটালে এই অবস্থা কোন হিসেবে একটা বিবেকবান মেয়ে সে কাজ করে। এবং দেখেন যেদিন আমার বাবা মারা গেল ওই করছে কি ওর ছোটো ভাই একদম ফোন দেওয়া হয়েছে যে আমি শুনলাম তাওই বলে মারা গেছে, তো আমরা কি দেখতে হ্যাঁ আমি আসতেছি। আমি তোরা বলে আসিস তোরকে একটু বর্তে যাবো কেন? কারণ আমার বাবা বাসে থাকতে তোরা আসিস নি, তাও রিয়ামণি ফোন দেয়নি। আমার বাড়ির ড্রাইভার আর ভাইয়ের দিয়ে ফোন দেওয়া হয়েছে যে আমরা আসতে চাই। এবং আরেকটা দেখেন 1 মাস ধরে আমার বাবা ওটি পড়ে থাকলো, রিয়ামণির বাবা, রিয়ামণির মা, ভাই, বোন কেউ কোনোদিন আমার বাবাকে দেখতে আসেনি। এবং আমার বাবা মারা গেল সেদিন আমি অ্যাম্বুলেন্সে করে আমি লাস্টলে বউরে যাইতেছি, তার ভাই আর বোন মায়ামণি রাত 12:30 দেখি ইউটিউব চ্যানেলে লাইভে আসে। তারা কত বড় মানুষের মনে সত্য দেখেন, তার বোনের বোনদের পরিবার কতটা নিকৃষ্ট পরিবার, তাদের মানুষ পড়ে গেলে একটা মনে করেন তাদের ভিতরে কোনো কিছু নাই। আমি তোরকে ক্যাসাল করলাম গেল না ভালো করে, তোরকে পরিবার বাবা মা সহকারে তোরাকে সকালবেলা উঠে আমার বাবার কিন্তু আমার বাসায় দেওয়া উচিত ছিল, আমার বাবার শেষবারের মতো মুখটা দেখানো নেই, তাও কিন্তু এরা করেনি। এখন তাহলে এইরকম মেয়ের সাথে সংসার কীভাবে করবো আপনারা বলবেন? পরকীয়া যে বলে সে আমাকে সে হাতে নাতে ধরছে কোনো জায়গায়। আমি হিরো আলম, আমার সাথে 100 দিন সেলফি তুলতে পারে, 100 দিনের গান করতে পারে, তুমি বউ তো আমাকে কোনো জায়গায় ধরনি। কোরআন শরীফ তোয়ার পরেও তো বারে গেছে, সে গান করছে, মদ খাইছে, বারে গিয়ে মদ খেয়েছে, সেটা প্রমাণ আপনার কাছে আছে? 100% প্রমাণ আছে। আমি এতগুলোতে কথা বললাম, এতগুলো অভিযোগ করলাম যে একটা যারা তো মুসলমান হয়ে থাকে নুসরাত এবং রিয়া, 2 রাকাত নফল নামাজ পড়ে জানে ওরা কোরআন শরীফ পড়ে বলে আলম এই কথা পরে কে কোনদিন ধরছিলাম হাতে নাতে, এবং মনে করেন এবং আলম যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে আসলে। তো বন্ধুরা, আমরা হিরো আলমের যে মূল বক্তব্য যে কারণে তার 3টি স্ত্রী চলে গিয়েছেন এই বিষয়টি নিয়ে তিনি ক্লিয়ার করেছেন এবং রিয়ামণির ব্যাপারেও কিছু কথা বলেছেন। আমরা পুরো কথাটি শুনলাম এবং পুরো বিষয়টি শুনলাম। অবশ্যই হিরো আলমের এই মন্তব্য আপনাদের কেমন লেগেছে বা হিরো আলমের এই বিষয়টি আপনারা কি চোখে দেখছেন, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।